গতবার যে কথাটা বলেছিলাম সেটা একটু রিপিট করতে চাই আপনার দর্শকদের জন্য। দেখুন, ইরানের এটা বাঁচা মরার লড়াই। ইরান যে অবস্থাতে এখন আছে, ইরান যুদ্ধ চালিয়ে যাবে এবং ইরানের যেহেতু বাঁচা মরার লড়াই, ইরান সর্বতভাবে চেষ্টা করবে যে আশেপাশে যে সমস্ত দেশ প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকা আছে, বা আমেরিকান ঘাঁটি যে সমস্ত দেশে আছে, বলতে গেলে মধ্যপ্রাচ্যের সব জায়গায় এখন আমেরিকান ঘাঁটি আছে, আমেরিকান সৈনিকদের উপস্থিতি আছে। আপনি যদি ম্যাপ দেখেন তাহলে ম্যাপে আপনি দেখবেন যে ইরানকে ঘিরে চারিদিকে ঘাঁটি আছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে বাগরাম বেসটাও চেয়েছিল, যেটা আফগানরা রাজি হয়নি। কিন্তু তাছাড়া আজারবাইজান থেকে শুরু করে ইরাকে আছে, সৌদি আরবিয়াতে আছে, ওসব গালফ কান্ট্রিতে হাজির আছে। এবং ইরানের বক্তব্য হলো যে এইসব দেশ আমেরিকার কে বেস দিয়ে এসব দেশ আমেরিকার একটা পক্ষ হয়েছে। এর মধ্যে আবার কয়েকটি মুসলিম কান্ট্রির সাথে ইসরায়েলেরও একটা সম্পর্ক আছে। তো এই সব মিলিয়ে ইরানের যেটা মনে করছে তাকে আমেরিকা এসব দেশের মাধ্যমে ঘিরে ফেলেছে। যেহেতু যুদ্ধটা ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই তিনটি দেশের মধ্যে মূলত হচ্ছে, এই আমেরিকা গালফে এবং অন্যান্য জায়গায় তার যে সৈন্য উপস্থিতি করেছে, সেজন্যই ইরান প্রথম থেকে বলেছে এটা লেজিটিমেট টার্গেট। যদি এসব দেশ আমেরিকান বেসকে বন্ধ করে না দেয়, আর আমেরিকান বেসকে বন্ধ করার মতো অবস্থা এসব দেশের নেই। কাজেই এসব দেশে আপনি প্রথম দিকে আমরা দেখলাম যে আমেরিকান বেস এবং তার টার্গেটগুলোতে হামলা হচ্ছে। পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখলাম যে ইরান এটাকে আরেকটু শক্ত করে তুলছে, বিশ্বব্যাপী একটা ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস তৈরি করার পক্ষে। আপনি জানেন যে এই অঞ্চল থেকে 20%, প্রায় 20% অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চাহিদা জ্বালানি এই অঞ্চল থেকে বের হয়, এবং বের হওয়ার পথ হচ্ছে হরমুজ প্রণালী। ইরান যেহেতু ওটা বন্ধ করে দিয়েছে, এবং প্লাস যে যুদ্ধ এখন চলছে সেখানে ইরানের কাছে মনে হচ্ছে যে তাদের কাছে আর কোনো অপশন নেই এসব দেশকে হামলা করা। এবং এই হামলার কারণে সবই যে ব্রিটিশ আমেরিকান বেসের উপরে হচ্ছে তেমন না, কিছু কিছু ব্যাংক ইত্যাদি ইত্যাদির উপরে হচ্ছে। ইরান এখন বেছে বেছে যেটা করছে, এইসব দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে হামলা করছে, যেটার কারণেই এই জিসিসি এবং অন্যান্য দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো বসে তারা ডিসাইড করেছে হোয়াট টু ডু। এর মধ্যে আমরা সৌদি আরবিয়ার থেকে গতকালকে শুনলাম যে ইরান যদি হামলা বন্ধ না করে, তাহলে তারাও বাধ্য হবে এই যুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। এই অবস্থায় যে অবস্থাতে আছে, তাতে এটা থ্রেট তো অবশ্যই আছে। এই যুদ্ধটি শুধু কতদিন চলবে সেই প্রশ্ন নয়, এই যুদ্ধটি বিস্তৃত হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই ইসরায়েলি হামলায় ইরানের টপ লিডারদের অ্যাসাসিনেশন হয়েছে। এই 2 দিন আগে তাদের যে দুজন জেনারেল গোলাম রেজা এবং লারজানির যে হত্যা হয়েছে, এটা একদিকে ইসরায়েলের যে এইম, যে ইসরায়েল এবং আমেরিকার যে এইম, যে টপ লিডারশিপ যদি শেষ করে দেওয়া যায়, তাহলে হয়তো ইরানে একটা এই বর্তমান রিজিমের যে কন্ট্রোল, সে কন্ট্রোলটা লুজ হবে, এবং সেখানে একটা আপরাইজিং হতে পারে, যেটা আমেরিকা চেষ্টা করছে একটা আপরাইজিং এর, কিন্তু সেই আপরাইজিংটিতে এখনো হয়নি। এই পরিস্থিতিতে এখন যারা আছে ইরানে, বলা হয়ে থাকে লারজানি ছিলেন একটু মডারেট, কিন্তু এই টপ লিডারশিপ যারা প্রবীণ এবং মডারেট বলে ধারণা করা যাচ্ছিল, তাদেরকে সরিয়ে ফেলার পরে এখন যে লিডারশিপগুলো আছে সেগুলো ডিসেন্ট্রালাইজড হয়ে আছে। ইরানে এখন সেন্ট্রালাইজড লিডার বলতে সেই ধরনের ব্যবস্থা তারা অনেক আগের থেকে সরিয়ে ফেলেছে।
হুম, সেন্ট্রালাইজড লিডার বদলে তারা ডিসেন্ট্রালাইজড লিডার চলে গেছে। 30টি প্রভিন্সে 30টি কেন্দ্র গড়ে উঠেছে কমান্ড কন্ট্রোল এবং মিলিটারি অ্যাকশন। তো কাজেই ইরানের যে টপ লিডারশিপ চলে গেলেও ইরান যে কিছুদিনের মধ্যে কোলাপস করবে এমন কিছু না। হুম, অন্যদিকে অন্যদিকে বিশ্বে যে তেলের ক্রাইসিসটা শুরু হয়ে গেছে, আরো হয়তো 1-2 সপ্তাহ থাকলে তেলের ক্রাইসিস আরো কঠিনতর অবস্থায় পড়বে। হুম, বলা যেতে পারে ইরান যেটা কনসিডার করছে, কিছু কিছু দেশকে তারা যেতে দিচ্ছে। হুম, এর মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশে আগের থেকেই সেল করে গেছিল প্রায় 17টি এলএনজি জাহাজ আমাদের এখানে এসছে। আরো কিছু আসার পথে আছে এবং কিছু তেল আসছে আমাদের এখান থেকে। আমরা এতে খুবই এফেক্টেড হচ্ছি তেমন না। যদিও ইরান বলেছে যে তারা এটাকে ফ্রেন্ডলি দেশ বলে তারা ছেড়ে দিচ্ছে, পারমিশন দিচ্ছে। কিন্তু যুদ্ধ ফিল্ডে যেটা শুধু যে ইরানের কন্ট্রোলে আছে এমন না, অন্য কেউ হয়তো আঘাত আনতে পারে। সেক্ষেত্রে আমাদের অনেক লস হবে। আমাদের দেশে অলরেডি এর এফেক্ট এখন থেকে না পড়লেও আরো 2 সপ্তাহ গেলে হয়তো ইকোনমির উপর একটা বড় ধরনের চাপ আসবে, রেমিটেন্সের চাপ আসবে। যেটা বললাম, জ্বালানিতে আমাদের চাপ আসবে এবং হুম, ইন্স্যুরেন্স, হাই প্রিমিয়াম ইন্স্যুরেন্স হবে ওই অঞ্চল দিয়ে আহ, আহ, আমাদের জাহাজ যাতায়াতে। আমাদের এক্সপোর্টের উপরে হয়তো একটা চাপ পড়বে, হুম, বিশেষ করে হাই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কারণে। তো সব মিলিয়ে কিন্তু শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশের অন্যান্য দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা ডিপেন্ডেন্ট এই আপনার মিডল ইস্টের তেল এবং মিডল ইস্টের এলএনজির উপরে। তো কাজেই এটা আমাদের জন্য কোনো, পৃথিবীর কোনো দেশের জন্যই স্বস্তিকর অবস্থায় নাই। এটা আরো যদি এক্সপ্যান্ড করে এবং ইরান যদি শেষ মুহূর্তেও আরো এক্সপ্যান্ড করতে চায়, তাহলে এটা হয়তো এক্সপ্যান্ড করতে পারে আজারবাইজানের দিকে এবং ইউরোপের যে সমস্ত দেশে ঘাঁটি আছে সেসব দেশ। আশা করি হয়তো সেরকম হবে না, মিডল ইস্টের মধ্যেই থাকবে। কিন্তু